হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিক প্যাক। আজ আপনাদেরকে একটা হৃদয় বিদারক রিভেঞ্জ থ্রিলার সিনেমার গল্প শোনাবো। বাংলাদেশে এই সিনেমার নাম আলী। প্রথম দৃশ্যে দেখা যায় আলীকে পুলিশ ভীষণ মারছে। আহত হয়ে জেলের মধ্যে শুয়েছিল, সে সময় তার হাতে কিছু পিঁপড়া ওঠে, আর এই পিঁপড়া দেখে মূলত গল্পের ফ্ল্যাশব্যাক হয়। দেখতে পাই আলী মূলত বাক প্রতিবন্ধী। তার একটা ছোট্ট বোন ছিল, সে আবার প্রকৃতির বিভিন্ন ছোট ছোট জীবজন্তুর উপর এত বেশি দয়াশীল, ভালো, সে পিঁপড়ারা খাবে তাই চিনি ছিটিয়ে দিত। এই নিয়ে আলী আবার তাকে রাগ করতো যে তুই কি সব করিস এগুলা। আলী তো কথা বলতে পারতো না, ইশারায় কথা বলতো, আও করতো। তার বোন রোশনি তার সকল ভাষাই বুঝতে পারতো। তো এই দুই ভাই বোন যখন খুনসুটি করছিল, দূর থেকে একটা ছেলেকে দেখা যায়, সে রোশনিকে খেয়াল করছে। ইনার নাম শাহিন। রোশনির খুব শখ ছিল লেখাপড়া করে অনেক বড় হওয়ার। তারা এই যে পাহাড়ে জীবনযাপন করতো একটা ছোট্ট জায়গায়, এখান থেকে উড়ে মুক্ত পাখির মতো তার আকাশে উঠতে ইচ্ছা হতো, অনেক বড় কিছু হওয়ার ইচ্ছা ছিল। একদিন স্কুলে যাওয়ার পথে সে যখন পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়ের বাতাস নিচ্ছিল, হঠাৎ পেছন থেকে একটা লোক এসে তাকে নাক মুখ চেপে ধরে ওখান থেকে ধরে নিয়ে যায়। পাহাড়ের গিরিপথ দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, আর সে তখন ভাইজান ভাইজান বলে চিৎকার করতে থাকে। কিন্তু তার ভাই তো বাসায় অনেক দূরে, শুনতে পাচ্ছিল না হয়তো। তো তার সঙ্গে আরো একজন লোক ছিল, মোট দুইজন বদমাইশ লোক তাকে ধরে আনে এক পাহাড়ের খাদে, আর বদ্দা বদ্দা বলে তাদের বসকে ডাকতে থাকে। এই বদমাইশগুলোর পরিকল্পনা ছিল খুব সিম্পল। চারজন মিলে ভরপুর উল্টাপাল্টা জিনিস খেয়েছে, এখন তার সাথে খারাপ কাজ করবে। মুখে লম্বা এক বিড়ি ধরিয়ে জাঙ্গিয়া পরে জুতা পায়ে দিয়ে চলে আসে তাদের বদ্দা। দেখতে খুবই ভয়ঙ্কর, এবং বদ্দা আসার পর প্রথমে চারজনের মধ্যে একটু লাগালাগি হয়ে যায় যে কে আগে শুরু করবে এই খারাপ কাজ। যে ধরে নিয়ে আসছে সে বলে, উস্তাদ আমি ওরা ধরে নিয়ে আসছি, আমার তো দাবি বেশি, আমি শুরু করি। কিন্তু হাজার হলেও সে আবার তাদের দলের নেতা বদ্দা। শেষ পর্যন্ত এই ফয়সালা হয় যে সে প্রথম, তারপর বাকিরা। এদিকে মেয়েটা তো চিৎকার করতে থাকে, তার ভাইকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। এই গিরিখাদের মধ্যে কে তাকে খুঁজে পাবে? তো বদ্দা রোশনির গায়ে হাত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দূর থেকে বড় একটা কাঠের মুগুর এসে লাগে বদ্দার গায়ে। সে তো ওইখানেই পড়ে খানিকটা অজ্ঞান মতো হয়ে যায়। দেখা যায় রোশনির ভাইজান সেখানে হাজির। সে শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও গায়ে ছিল প্রচণ্ড শক্তি। আর আসলে বোন যদি এমন বিপদে পড়ে, তো ভাই হ্যাংলা হোক আর ট্যাংরা হোক আর পাতলা হোক যাই হোক, সে তখন হালকের মতো শক্তিশালী হয়ে যায়, যদি সে আসলেই ভাই হয়। হাওয়েভার ওই তিন বদলোক যখন তার সঙ্গে ফাইট করতে আসে, সে তো তাদেরকে আচ্ছা মতো কেলানি দেয়, এবং মোটামুটি তিনজনই ওইখানে শহীদ। ওইখান থেকে ফিরে আসার পর সেদিন রাতে রোশনির মামা রোশনিকে ফোন দিয়েছিল। রোশনির মামা ঢাকায় থাকে। রোশনির মামা চায় তাকে এখান থেকে শহরে নিয়ে যেতে, শহরে নিয়ে ভালো স্কুলে ভর্তি করবে, লেখাপড়া করবে, অনেক বড় হবে। কিন্তু তার এই যে ভাইজান আলী, সে কোনোভাবেই তার বোনকে হাতছাড়া করতে চায় না। সে বলে, তুমি ওইখানে গিয়ে অনেক লেখাপড়া করতে পারবা, সব পাবা, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমারে কোথায় পাবা? আমার মতো করে তোমাকে কেউ আগলে রাখতে পারবে? না, আমি মামার সাথে কথা বলবো না, তুমি মামারে বলে দাও আমি তোমাকে পাঠাবো না। তার বোনেরও আসলে ওই যে বললাম অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল, লেখাপড়া করে অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল। তার আসলে ইচ্ছা ছিল মামার কাছে যাওয়ার। তার মামা যখন বারবার অনুরোধ করতে থাকে, তখন আলী বলে, মামাকে জিজ্ঞেস কর, সে কি ভাইয়ের আদর তোকে দিতে পারবে? মানে ইশারায় জিজ্ঞেস করতে বলে আর কি। তো তার মামা যখন বলে, কি রে রোশনি, কি বলে আলী, কি বলতে চায়? রোশনি বলে, থাক মামা, ভাই যা জিজ্ঞেস করছে তা তুমি পারবা না। এই বলে সে ফোনটা রেখে দেয় আর কাঁদতে থাকে। আলী তখন আবেগে পড়ে বোনকে হাতছাড়া করতে চাচ্ছিল না, কিন্তু খানিকক্ষণ ধরে সে নিজে ভাবতে থাকে যে কি করা যায়। তার বোন তো আসলে এখানে নিরাপদ না, আর এইভাবে যদি ঘরের মধ্যে ভয় পেয়ে বসিয়ে রাখতে হয়, তাহলে তো সে বড় হতে পারবে না, তার স্বপ্ন ভঙ্গ হবে। আর সে তো জানে তার বোনের অনেক স্বপ্ন। খানিকক্ষণ পর আলীর রোশনির কান্না দেখে খুব খারাপ লাগতে থাকে, এবং সেও প্র্যাকটিক্যালি কিছুটা ভাবে। তারপরে সে রোশনিকে বলে, দেখ আমি তো কথা বলতে পারি না, তুই লেখাপড়া করবি, অনেক বড় হবি, ঠিক আছে, তুই যা চাস তাই হবে, এই বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় আলীর যে মামা আর মামি, তারা খুব একটা সুখে ছিল না। তার মামার অল্প চাকরি, একটা মেয়ে আছে বাসায়, তাকেই ঠিক মতো পুষ্টিকর খাবার দিতে পারে না। যখন একটা মাছের জায়গায় দুইটা মাছ চায়, আলীর মামি অর্থাৎ ওই বাচ্চার মা খুব রাগারাগি করে আর বলে, ওই একটা দিয়েই খা, দুইটা আসে কোথা থেকে? এখন আবার আর একটা নতুন মুখ আসতেছে, তিনজনেরই আমাদের পেট চলে না, আবার নতুন করে মুখ আনতেছে। মানে মামি হচ্ছে খুব একটা সহযোগিতাপূর্ণ না, বোঝা যাচ্ছে। তখন আলীর মামা নিজের মাছের টুকরাটা তার মেয়েকে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে মা, খাইতে ইচ্ছে হয়েছে, খা। এই শোনো, তুমি এত চিৎকার চেঁচামেচি করবা না, আর রোশনির সঙ্গে তুমি যদি কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু সমস্যা আছে, ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। আমি টাকা ইনকাম করি, আমার টাকা দিয়ে আমি আমার ভাগ্নিকে খাওয়াবো, ও আমার রক্ত না, আমার আপন না। তার মামি শুধু মুখ ভেঙচি দিয়ে চলে যায়। তো আলী রোশনিকে ঢাকায় পাঠাতে রাজি হওয়ার পরদিন তার মামা তাকে নিতে আসে। আলী তখন রাস্তার পাশে একটা গাছের নিচে বসে ঘুমাচ্ছিল। তার মামা গাড়ি থেকে নেমে তাকে খুঁজে পায়।
তারপর বকতে থাকে যে তুই এখানে বসে ঘুমাচ্ছিস, একটা ফোনও তো ব্যবহার করিস না, তোকে কিভাবে খুঁজে পাবো, তুই আমাকে কিভাবে খুঁজে পেতি। অবশেষে আলী তার মামাকে তার পাহাড়ের বাড়িতে নিয়ে যায়। পাহাড়ি পথে চলাচল করতে করতে আলীর কাছে স্বাভাবিক হলেও এই পথটা তার মোটাসোটা মামার জন্য এত বেশি কষ্টকর যে সে গিয়ে পুরো হাঁপিয়ে যায়, কথাই বলতে পারে না। এই দেখে আবার আলী হাসাহাসি করে মজা নেয়। আর এদিকে আমরা দেখতে পাই আলীর বোন রোশনিকে যে নিতে আসছে তার মামা, সে তো আজকে চলে যাবে, তাই যাওয়ার আগে ওই যে লুকিয়ে তাকে যে দেখছিল শাহিনের সঙ্গে সে দেখা করতে আসে। দ্যাট মিন্স তাদের মধ্যে প্রেম ছিল। শাহিনের তো খুব মন খারাপ হতে থাকে প্রথম দিকে যে তুমি চলে যাবা, তাহলে তোমার সাথে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না, কিভাবে কি থাকবো না থাকবো। রোশনিরও খুব মন খারাপ হচ্ছিল, বলে যে তাহলে কি আমি যাবো না, তাহলে কি থাকবে, কি করব, তুমি তো আসো, তার উপর ভাইয়াকে রেখে যেতেও মন খারাপ হচ্ছে। শাহিন তখন আবার তাকে উল্টা বুঝ দেয় যে আরে সমস্যা নাই, ঢাকা তো এখান থেকে খুব বেশি দূরে না, আর দেখো না আমাদের ওই যে পাড়ায় অনেকেই তো ঢাকায় থাকে, লেখাপড়া করে, মাঝে মাঝে বেড়াতে আসে, আমিও তোমার ওখানে যাব, তুমিও তোমার ভাইয়ার কাছে বেড়াতে আসবে, সমস্যা হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারা একটা ঝিরির পাশে কিছুটা গোপন একটা জায়গাতে বসে কথা বলছিল। তার মামা তো আলীকে বকতে থাকে যে তুই এইখানে পড়ে আসিস, এখানে কোনো মানুষ থাকে, এইরকম পথ পাড়ি দিয়ে কি আসা যায়, যাওয়া যায়, তুই আমার সাথে চল বাপ, তুইও ঢাকায় চল, কত করে বললি তোরে। আলী তখন তাকে ইশারায় বোঝায়, দেখো মামা তুমি ঢাকায় থেকে তোমার কি অবস্থা হয়েছে, মোটু হয়ে গেছো, আর আমি এখানে থাকি পাহাড়ের বাতাস খাইয়ে, দেখো আমি কত সুস্থ আছি, ভালো আছি, থাকো বাবা তুমি তোমার শহরে, আমি এখানেই থাকবো। তো তার মামা যখন জিজ্ঞেস করে কই তার রোশনি কই, ওকে ডাক দে। আলী তখন রোশনিকে খুঁজতে বের হয়। আর এদিকে দেখা যায় প্রেমিকা চলে যাচ্ছে ঢাকায়, কতদিন পর আসবে না আসবে, কবে আর দেখা হবে না হবে তার ঠিক নাই। শাহিনা নিজেকে সামলাতে পারে না, সে রোশনির কাছে একটা চুমুদবি করে, একটু শারীরিকভাবে ক্লোজ হইতে চায়, কিন্তু রোশনি বাধা দেয় যে এগুলো কি করো না, এগুলো না, প্লিজ এগুলো করো না। তার তো এমনিতেই ওই যে মাঝে একবার ধরে নিয়ে গেছিল, ট্রমা কাজ করে মাথার মধ্যে। তো তার বয়ফ্রেন্ডের কাছ থেকে এমন আচরণ দেখে সে একটু অপ্রস্তুত হয়ে যায়। আর যখন এরভাবে শাহিন জোরাজুরি করছিল, আলীও তখন রোশনিকে খুঁজতে খুঁজতে ঠিক ওইখানে দূর থেকে এসে দেখছিল। রোশনি শাহিনকে দূরে ঠেলে দিয়ে যখন সেখান থেকে বাড়ির দিকে চলে যায়, এরপর আলী এসে শাহিনকে তো বেধড়ক পিটায় এবং আলী তাকে ওয়ার্নিং দিয়ে যায় যে এরপর যদি তুই আমার বোনের দিকে তাকাইছিস তোকে একদম মেরেই ফেলবো, মনে থাকে যেন। শাহিন খুব অপমানিত বোধ করে, তার খুব রাগ হয়, কিন্তু সম্পূর্ণ রাগ সে গিরে ফেলে। হাজার হোক আজ বাদে কাল যদি মেয়েরে বিয়ে করে সে তো বড় ভাই হবে, যাই হোক, বা অন্য কিছু থাকতে পারে মনে, লেটস সে। এদিকে রোশনি চলে যাবে, রোশনি চলে গেলে তো আলী একা হয়ে যাবে, তাই সে একাই খাবার দাবার বেড়ে রান্না করে খাওয়ার চেষ্টা করছিল। তখন রোশনি এসে বলে, ভাইজান কি করো তুমি, দাও আমার কাছে দাও, আমি তোমাকে হেল্প করি, তুমি কি এগুলো পারো নাকি। আলী তখন খুব কান্না করে আর ইশারায় তাকে বোঝাতে থাকে যে তুই যদি চলে যাস আমাকে তো একাই থাকতে হবে, জানিস আজকে আমার খুব কষ্ট হচ্ছে, ছোটবেলায় মা বাবা মারা গেল, তোকে আমার কাছে রেখে গেল, বুকে আগলে এতদিন ধরে তোকে বড় করলাম, একসাথে থাকলাম, আজ তুই ঢাকায় চলে যাচ্ছিস, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার আর কেউ নাই, আমার বুকটা খুব ফাঁকা ফাঁকা লাগছে রে। তারপর দুই ভাই বোনের ইমোশনাল দৃশ্য, তারা কাঁদতে থাকে একে অপরকে জড়িয়ে ধরে। রোশনি বলে, থাক ভাই আমি ঢাকায় যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কিন্তু আলী তারপর তাকে বুঝ দেয় যে না থাক, তুই যা, এটা তোর জন্য দরকার আছে, তোর ভালো হবে। পার্মানেন্টলি না হলেও তার বোনকে এগিয়ে কয়েকদিন ঢাকায় একটু থেকে আসবে, এরকম নিয়তে আলী, রোশনি আর তার মামা পরদিন ঢাকায় রওনা হয়। ঢাকায় গাড়ি থেকে নামার পর আলীর মামা একটা গাড়ি দেখিয়ে বলে, তুই ওই গাড়িতে গিয়ে রোশনিকে নিয়ে বস, আমি রুটি কলা পানি এগুলো একটু নিয়ে আসি, খাবার দাবার নিয়ে আসি, বসে খাবো না। তো বাসে কোনো যাত্রী না থাকা সত্ত্বেও হঠাৎ করে কেন জানি বাসটা ছেড়ে দেয়। রোশনির মামা তো রুটি কলা নিয়ে পেছন থেকে ধাওয়া করে, কিন্তু বাসটা তখন গুলিয়ে গিয়েছে। তার মামা অনেক চেষ্টা করে, খোঁজাখুঁজি করে। এদিকে রোশনি আলী দুইজনেই চেষ্টা করছিল বাসওয়ালাকে থামতে বলার জন্য, কিন্তু ঢাকা শহরের গাড়ি বলে কথা, সেখানকার জ্যামে একবার ঢুকলে কি আর যাত্রীর ইচ্ছা মতো চলা যায়। হাওয়েভার এই শহরে আলী তো কিছুই চেনে না, কথাও বলতে পারে না। এদিকে রোশনি একা মেয়ে, সেও তো কিছু চেনে না, কাউকে জানে না, কিভাবে ডিল করতে হয় বাইরে এই ব্যাপারে তার কোনো ধারণাই নেই। দুজনেই তো পড়ে যায় ভীষণ বিপদে। আর তার মামা পাগলের মতো পেছনে ছুটতে থাকে, এ বাস থেকে ও বাসে ঘুরতে থাকে, তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু আর পায় না। এদিকে মামাকে খুঁজে পাওয়ার জন্য রোশনি আর আলীও তারা গাড়ি থেকে নেমে শহরের এ পথে ও পথে ঘুরে বেড়ায়। মানে ওরাও যদি অন্তত একটা বাসে থাকতো বা ওই স্টেশনে পৌঁছাতো, তাহলে ওর মামা হয়তো ওদেরকে খুঁজে পেত, কিন্তু এরা এদের মতো খুঁজতেছে, ওরা ওদের মতো খুঁজতেছে। কি একটা অবস্থা! শহরে চলাচলের অভ্যাস নাই, রাস্তায় নামতেই হঠাৎ করে একটা গাড়ি এসে তাদেরকে মেরে দেয়। আহত হয়ে রোশনি হাসপাতালে ভর্তি হয়ে যায়। ডাক্তার তখন বলে এখান থেকে 2 ঘন্টা রেস্ট না নিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই না। এদিকে তার মামা তো তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তাদেরও তো তার মামাকে খুঁজে পাওয়া লাগবে, না হলে এই শহরে তারা তো কাউকে চেনে না, তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, মামার ভরসা করে আসছে, তাকে না পেলে তো মানে কোনো রক্ষাই নাই। এখন অ্যাক্সিডেন্ট করে আবার ডাক্তার বলতেছে এখান থেকে যাওয়া যাবে না। আলী বলে যে তুই এখানে থাক, আমি দেখি খোঁজ নিয়ে দেখি মামাকে কোথাও খুঁজে পাই কিনা। রোশনি বলে তুমি তো বৌবা, তুমি কিভাবে মামাকে
আমাকে খুঁজবে? তুমি তো কিছু চেনো না। বলে তুই থাক, রেস্ট নে, ডাক্তার বলছে শুনছিস না, এটা জরুরি, রেস্ট নে, আমি দেখি কি করতে পারি। মানে কি একটা বিপজ্জনক অবস্থা, চিন্তা করেন, কি একটা অসহায়ত্ব। রোশনি হাসপাতালে ঘুমায়, আলী বাইরে এসে তার খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কাছে টাকাও নাই, কথাও বলতে পারে না, কি করবে। এক চায়ের দোকানে বসে পানি খাচ্ছিল, তখন পেছন থেকে দেখা যায় তার মামা তাকে খুঁজে বেড়াচ্ছে। ইস, একটুর জন্য দেখা হলো না। এরপর আলীর সাথে হঠাৎ একটা লোকের গায়ে ধাক্কা লাগে এবং এর পরের দৃশ্যে দেখা যায় আলীকে পুলিশ ধরে এনে বেদম পিটান পিটাচ্ছে। তবে এই আলীর চুলগুলো অনেক বড় বড়, সারা মুখে গায়ে আঘাতের চিহ্ন। ওসি সাহেব এসে তাকে বোঝাতে থাকে যে তোরে তো কম মায়ের মারলাম না, জীবনে বহুত মানুষকে মারছি, বহুত কেস সলভ করার রেকর্ড আমার আছে, খালি তোর কেসটা আমি সলভ করতে পারতেছি না, তুই কি ধাতু দিয়ে বানানি ভাই। আলীর হাতে আবার ব্যথা দিতে থাকে। তখন আলী এক গ্লাস পানি নিতে গেলে ওসি ওই পানি আটকে দেয়। আলী পানির গ্লাসটা এত জোরে চেপে ধরে যে গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওসি আবার ভয় পেয়ে যায় যে কি গোড়ের মানুষ। ওসির বিশ্বাস আলী কথা বলতে পারে, জাস্ট অভিনয় করতেছে, এবং সে বলে যে তুই এই নাটক বন্ধ কর, দ্রুত সব স্বীকার কর, সাইডটা খুন করছিস, তুই করছিস না, কেন করছিস বল। ওসি সেখান থেকে চলে আসে। তারপর আবার প্রেস কনফারেন্সে তাকে যখন প্রশ্ন করা হয় যে স্যার কেসের আপডেট কি, বলে দেখেন আপডেট কিছু হলে আমি আপনাদেরকে জানাবো। বলে স্যার চারটা খুন হয়ে গেল শহরে, আসামি ধরা পড়ছে, হাতে নাতে ধরছেন, অথচ এখনো কোনো আপডেট দিতে পারছেন না, কি সমস্যা। এখন আলীরে যে বেদম কেলাচ্ছে, কিন্তু তো বোবা, কথা বলতে পারে না, এই জিনিসটা মোটামুটি কেউ বিশ্বাসই করতে যাচ্ছে না এবং ওসিও বিশ্বাস করছে না এটা। এই সংবাদ আবার আলীর মামা বাসায় বসে টেলিভিশনে দেখছিল, আর তার মামার বাড়ির বাইরে দেখা যায় তার মামাতো বোনটা রোশনির সাথে কথা বলছে। রোশনিকে সে কিভাবে খুঁজে পেল, আলীর এই অবস্থা কেন হলো, কোন 4টা খুনের কথা বলছে। পাহাড়ে তো মারছিল 3 জনকে এবং সেখানে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই। ঘটনা একটু আগে পরে হয়ে যাচ্ছে, তাই না? আসছে সামনে। রোশনিকে দেখা যায় একেবারে মন মরা, যেন প্রাণ আছে কিন্তু বেঁচে নাই, এরকম একটা মানুষের মতো বসে আছে, কোনো রেসপন্স নাই, কোনো কথা নাই, কোনো ইমোশন নাই। এদিকে রোশনির মামি তার মামাকে তো এই ঝামেলা বয়ে আনার কারণে, বিপদে ফেলার কারণে খুব বকাবকি করতে থাকে, আর তার মামা শুধু চুপ করে হজম করার বলে তুমি চুপ থাকো, এসব নিয়ে তোমার কথা বলার দরকার নাই। ওদিকে রোশনিকে উকি দিয়ে তার মামার বাড়ির পাঁচিল দিয়ে কেউ যেন একজন দেখছিল, তার মুখে অনেকগুলো আঘাতের চিহ্ন। কে সেটা পরে বলবো। আলীকে যে কেসের জন্য গ্রেফতার করা হয়েছে, এই কেসের কোনো অগ্রসরতা হচ্ছে না দেখে একটা বড় সংবাদপত্র থেকে জেরিন নামে একজন মানবাধিকার কর্মীকে ডাকা হয়। তাকে বলা হয়, ম্যাডাম আপনি এই কেসটা ডিল করেন, আপনাকে যতভাবে তথ্য দিয়ে সহযোগিতা যা করা লাগে আমরা করব, কিন্তু মানবাধিকার কর্মী হিসেবে আপনি বিষয়টাকে দেখেন কোনোভাবে সলভ করা যায় কিনা কেসটাকে। এই ভদ্রমহিলার নাম জেরিন। সবাই এটা ভেবে অবাক হচ্ছিল যে গত 7 মাস ধরে তাকে মারপিট করা হচ্ছে, একের পর এক ওসি বদল হচ্ছে তার এই কেসটাকে সলভ করতে না পারার ব্যর্থতায়, কিন্তু এই 7 মাসে কেউ তার সাথে দেখা করতে আসে নাই, একটা মানুষও তার নাই আপন। বিষয়টা কেমন যেন রহস্যজনক, এই জন্য মূলত সবাই এত আগ্রহী ছিল। এরপর দেখা যায় একটা রুমে বসে দুষ্টু পানি আর বিড়ি খাচ্ছিল রোশনির সেই বয়ফ্রেন্ড, ওই যে একটু আগে তার মামার দেয়াল থেকে যে উকি দিল, সে আর কেউই নয়, এই শাহিন। তার বাসায় এসে হঠাৎ কেউ একজন কলিং বেল দেয় আর দরজা খুলতেই তাকে প্রচন্ড মারপিট করে। শাহিন তাদেরকে ফাঁকি দিয়ে ওই ঘর থেকে পালিয়ে যায়, আর তার পিছু করতে থাকে ওই লোকগুলো। শাহিনের এই অবস্থা কেন, কি হয়েছে, কে করলো, এই লোকগুলোই বা কারা, ওকে মারতে চাচ্ছে কেন, চলুন গল্পে আগাতে আগাতে বলছি একে একে। কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ তার সামনে একটা মাইক্রোবাস এসে থামে, আর সেই গাড়ি থেকে নামে ওই যে পাহাড়ে যে 3 জনকে মারছিল আর একজনকে বাঁচা রাখছিল না, বদ্দা সর্দার, সেই সর্দার তার মাথায় আঘাত করে এবং অতঃপর শাহিনকে ধরে নিয়ে যায় ওই বদ্দা। শাহিনের মাথায় বন্দুক ঠেকিয়ে বদ্দার একটাই চাওয়া, রোশনি এখন কোথায় আছে ওর ঠিকানা দে, কারণ ওই যে তোর অপূর্ণ খায়েশ, রোশনির জন্য তার 3টা লোক মারা গেছে, তার তো জেদ হয়ে গেছে, সে খুঁজে বেড়াচ্ছে রোশনিকে, যে কোনোভাবে হোক ধ্বংস তো করবেই, সেই সাথে তার ভাইকে। কিন্তু চোখ পাল্টি দিয়ে তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে শাহিন বলে, শোন, আমি বেঁচে থাকতে রোশনির কোনোদিন তোরা সন্ধান পাবি না, যেমন হোক ওকে আমি সুরক্ষিত রাখবো। এই বলে সে পিস্তল দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওসি সাহেব তো নিয়ম করে একেবারে আলীকে পিটাইতো। একদিন এরকম মারতে মারতে তাকে খুব করে অনুরোধ করে যে দেখ তোর কতদিন ধরে মারতেছি, আমার খুব মায়া হচ্ছে রে তোর জন্য, আর একটা চুক্তিতে আসি, তুই যদি স্বীকার যাস আমি তোর স্টেটমেন্ট লিখবো এমনভাবে যেন তোর যাবজ্জীবন হয়, তোর মৃত্যুদণ্ড না হয়, আর তুই যদি স্বীকার না যাস, স্বীকার তো তোকে আমি যাওয়াবই, সেক্ষেত্রে তোর কিন্তু মৃত্যুদণ্ড হবে, তুই আমার হেল্প কর, আমিও তোর হেল্প করবো, কথা বল। এই বলতে বলতে যখন তার একটু কাছে চলে আসে, অমনি আলী তার কান কামড়ে ধরে। এইবার ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে যায়। রোশনির ঘুম ভাঙতেই সে হাসপাতাল থেকে উঠে তার ভাইয়ের খোঁজে হাসপাতালের বাইরে আসে, দেখে আলী হাসপাতালের নিচেই বসে আছে। মামার ব্যাপারে জিজ্ঞেস করলে আলী বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি আসি না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আবার বর্তমানে ফিরে আসি। আলীর সেদিন কোর্টে শুনানি ছিল। এদিকে আলীর মামি তো তার মামার উপরে আবারও বলতে থাকে কি,
ঢাকা শহরে একটা মেয়ে এভাবে বসে খাবে, এভাবে হয়? তুমি কালকে যখন অফিসে যাবা ওরে নিয়ে যাবা, কোনো একটা কাজ ধরা দিবা বা গার্মেন্টসে ঢুকাই দিবা। তার মামা তো আবারও ঝাড়ে যে ও আমার ভাগ্নি আমার ইনকামের টাকা খায়, তোর ইনকামের টাকা খায়, তোরা তো পড়ে কেন? খাওয়াইতে না পারলে আমি বলবো, খবরদার ওর নিয়ে কোনো কথা বলবি না। তো কোর্টে ওঠার পর দেখা যায় ওই যে আলী কামড়ে দিল, ওসি তার উপরে রেগে মেগে তার মতো করে একটা স্টেটমেন্ট লিখে আলীকে দিয়ে জোর করে সাইন করায় কেস সলভ করে ফেলছে এবং সেই নথি এনে আদালতে হাজির করে। তার পক্ষের উকিল তখন জজ সাহেবকে বলে এইভাবে যে মূলত 4জন আসামিকে যে সে খুন করছে এটা সে সম্পূর্ণ স্বীকার করেছে, এখানে কোনো তথ্য সাক্ষী প্রমাণের কোনো ঘাটতি নাই, অতএব এই মামলা দীর্ঘায়িত না করে তাকে সর্বোচ্চ শাস্তি যা তার প্রাপ্য মৃত্যুদণ্ড দিয়ে দিন। জাজও কেবল তার মৃত্যুদণ্ড লিখবে, অমনি দেখা যায় দূর থেকে দৌড়ে একজন উকিল আর ওই সেই মানবাধিকার কর্মী জেরিন তারা দৌড়ে আসে এবং বলে যে মাননীয় আদালত, আমি অত্যন্ত দুঃখিত, একটু সময় দেন, আমার কাছে একটা ভিডিও ফাইল আছে, এই মামলার রায় পরিবর্তন করে ফেলতে পারে এমন একটি তথ্য আমার কাছে আছে, প্লিজ এটি একটু দেখুন। তারপর সে পেন ড্রাইভে একটা ভিডিও দেয় যেখানে দেখা যায় যে ওসি মূলত আলীকে বেধড়ক পিটিয়ে এক প্রকার অজ্ঞান মতো করে নিজের মতো করে স্টেটমেন্ট লিখে এনে সেখানে আলীকে দিয়ে জোর করে সাইন করাইছে। এই ভিডিওটা কোনো না কোনোভাবে ধারণ করেছে। এইটা দেখে তো ওসিও অবাক, থানার জজ, উকিল সহ সবাই অবাক। এবার আসি ঘটনার ফ্ল্যাশব্যাকে যে এই ভিডিও সে কিভাবে ম্যানেজ করলো। মানে নর্মালি আদালতে এরকমই হয় যে পুলিশ নিজের মতো স্টেটমেন্ট লিখে আনে, সেই স্টেটমেন্টে জাস্ট আসামি স্বাক্ষর করে, আসামি হয়তো জানেও না যে ওর মধ্যে কি লেখা আছে না আছে। কিন্তু যদি এটা আদালতে প্রমাণিত হয়ে যায় যে এটা আসলে স্টেটমেন্টটা তার নিজের দেওয়া না, এটা অন্য কারো বানোয়াট বা তার অজানা, তখন তো বিষয়টা ঝামেলার হয়ে যায়। ঠিক তেমনটাই ঘটে আলীর ক্ষেত্রে। দেখা যায় এই জেরিন যখন আলীর সাথে একদিন হাজতে কথা বলতে গিয়েছিল তখন সে আলীকে বোঝানোর চেষ্টা করে যে দেখেন আপনি বাক প্রতিবন্ধী, কিন্তু আমি সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি, আমাকে আপনি একটু বোঝায় বলেন তো কি হয়েছিল, আমি আপনার সহযোগিতা করবো না, আমি আপনার পক্ষের লোক, একটু বলেন তো কি হয়েছিল সেদিন। এই কথা শুনে আলী কেন জানে ভীষণ রেগে যায় এবং সে পাগলের মতো চিৎকার করতে থাকে, যা দেখে জেরিনও ভয় পেয়ে যায়। হাজত থেকে বের হওয়ার পর ওসি তাকে বলে দেখছেন আমি আপনার বললাম না এ সহজ জিনিস না, এ ঝামেলার আছে। তখনই কৌশলে জেরিন জেনে নেয় যে আপনি কবে মানে ডিসমিস করবেন কবে ঝামেলা। ওসি তখন নারীর সৌন্দর্যের আবেগে পড়ে বলে ফেলে যে দেখি কি করা যায়, আজকে রাতেই একটা ব্যবস্থা করে ফেলবো ভাবতেছি। দেখা যায় আলী যখন চিৎকার করে জেরিন তখন ভয় পাওয়ার অভিনয় করে সেখান থেকে উঠে দাঁড়ায় এবং তার হাতে থাকা একটা গোপন ক্যামেরা হাজতের একটা লোহার সঙ্গে আটকে দিয়ে আসে। তারপর রাতে যখন তাকে দিয়ে জোর করে স্বীকারোক্তি নেওয়ায় ওই ভিডিওটা সে ওই গোপন ক্যামেরায় ধারণ করে এবং আদালতে হাজির করেছে। সেখানে আরো দেখা যায় এই ওসি থানার মধ্যে আলীর সামনে বসে মদ্যপ ছিল, দুষ্টুপানি গিলছে, আর আলীকে যখন একটা স্বীকারোক্তি এনে বলে যেখানে সাইন করে দে ভাই, আজকে থেকে তুই আর আমি বন্ধু, আমি সব কেস সলভ করে ফেলছি, খালি তোর কেসটাই সলভ করতে পারতেছি না, হেল্প কর ভাই। আলী তখন ওই কাগজটা ছিঁড়ে তার নিজের মুখের মধ্যে পুরে দেয়। এইটা দেখে তো ওসির আরো ভীষণ রাগ হয়ে যায়, এজন্য সে আলীকে মেরে অজ্ঞান করে তার অচেতন অবস্থাতেই স্বাক্ষর নিয়ে নেয়। তো এই ভিডিও দেখার পর পুরো কেসের রায় তো ঘুরে যায়, যেখানে তার ফাঁসি হয়ে যাচ্ছিল সেখানে এই যে অফিসার তার চাকরি চলে যায় অবস্থা। আর আদালত আবারও সাক্ষী প্রমাণ দিয়ে এই কেস পরে সলভ করবে বলে চলে যায়। ভরা মজলিসে এইভাবে ওসির চাকরি গেল, অপমানিত হলো। সে তো জেরিনের উপর খুব ক্ষেপে যায় আর বলে যে আমি আপনাকে দেখে নেব। জেরিনও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আমিও আপনাকে দেখে নেব, মাইন্ড ইট। সেদিন রাতে জেরিন যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল একা ড্রাইভ করে, তখন রাস্তার মাঝে হঠাৎ ওসি সাহেব তাকে দাঁড় করায়। মদ্যপ অবস্থায় সে জেরিনের উপরে চড়তে থাকলে তার একটা উল্টাপাল্টা ভিডিও করতে চাইলে তখন হঠাৎ পেছন থেকে শাহিন চলে আসে এবং ওসির মুখে একটা পলিথিন বেঁধে তাকে আচ্ছা মতো পেদায়। ওসি এক পাশে পড়ে থাকে। শাহিন তখন জেরিনের হাতে একটা কাগজ দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়, পালিয়ে যায়। পরদিন সকালে জেরিন পৌঁছে যায় আলীর মামার বাড়ি। তার মামাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার জানায় যে না, আলী নামে কাউকে সে চেনে না, রোশনি বলে কাউকে চেনে না। তার ঘরের মধ্যে গিয়ে চেক করতে চাইলে তার মামা তো তার সঙ্গে খুব খারাপ বিহেভ করে, যেতেই দেবে না, বকাঝকা করে। তো মামা মামির কাছ থেকে সহযোগিতা না পেয়ে জেরিন অবশেষে তার উকিলকে সাথে নিয়ে, অনেক সিনিয়র একজন উকিল, তার সাথে দেখা করতে আসে। সিনিয়র উকিলকে মূলত এরা দুইজন গিয়ে বোঝানোর চেষ্টা করে যে স্যার বাক প্রতিবন্ধী, ঢাকায় কোনোভাবে সে আগে ছিল না, এরকম একটা মানুষ, কোনো আত্মীয় স্বজন নাই, বিষয়টা একটু রহস্যজনক না? ও যদি খুনি হয়েও থাকে কেন খুন করলো, বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত না? সিনিয়র উকিল বলে দেখো, পুলিশ ওকে হাতে নাতে ধরছে, প্রথম খুনের জন্য 10 বছর সাজা পাইছে, বাকি 3টা খুনও একই ফরম্যাটে হয়েছে, হয়তো 3টা সাজাও পাবে। এত নৃশংসভাবে খুন 4টা করছে, সারা দেশের মানুষ চায় ওর শাস্তি হোক, প্রশাসন চায় কেসটা দ্রুত নিষ্পত্তি হোক, সবাই এই রায়ের দিকে তাকিয়ে আছে, যা হওয়ার তাই হবে, ও হয়তো শাস্তি পেয়ে যাবে। উকিল আরো কথা বাড়াতে চাইলে তখন এই সিনিয়র উকিল বলে আছে দেখো কিছু মনে করো না, আমার এখন গোসল করতে হবে, নামাজের সময় হয়ে গেছে, এই বলে সে উঠে চলে যায়। মানে সে এই ব্যাপারে কোনো আগ্রহই দেখায় না। কিন্তু সারপ্রাইজিংলি পরদিন যখন শুনানি হয় দেখা যায় ওই সিনিয়র উকিল এসে এক কোনায় বসে কোরআন শরীফ পড়তেছে আর সেখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে মার্ক করছে। জজ সাহেব এসে মূলত সামারি এইটা বলে যে স্বীকারোক্তি তার বিরুদ্ধে জোর করে নেওয়া হয়েছে, এটা সত্য,
এই জন্য গতকাল এই মামলা এ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল, কিন্তু নতুন সিআইডি যখন কর্মকর্তা দিয়েছি, নতুন তদন্ত কর্মকর্তাও তদন্ত করে মিল পেয়েছে এটা যে আলী মূলত এই 4টা খুন করেছে। সুতরাং পেনাল কোড অনুযায়ী তার শাস্তি হবে। তো আসামি পক্ষের উকিলের আর কোনো কিছু বলার আছে কিনা বললে উকিল বলে, মাননীয় আদালত, আমি আলীর মামি, মামা এবং বোনকে খুঁজে পেয়েছি। তারা আসলে অনেক নরম সরম সাধারণ মানুষ, কোর্ট কাছারি ভয় পায়, এই জন্য তারা আসতে পারতেছে না। আমি আরেকটু সময় দিলে তাদেরকে হয়তো ম্যানেজ করে এই ঘটনার রহস্য আমি উদ্ঘাটন করতে পারতাম, কিন্তু আদালত তাকে সময় দিতে চায় না। এমন সময় আদালতের গেট দিয়ে প্রবেশ করে রোশনি আর তার মামা। তাকে দেখে তো আলী ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে, মানে সে বোঝাতে চায় এইটা যে তুই এখানে কেন আসছিস, এই আদালতের মধ্যে তুই কেন ইনভলভড হলি, তুই কেন মানুষের সামনে আসলি। সে চাচ্ছিল সাজা যা হয়, শাস্তি যা হয় তার হবে, রোশনি কোনোভাবে এর মধ্যে না জড়িয়ে পড়ুক। মুখের ইশারায় আদালত থেকে বের হয়ে যেতে বলে। পুলিশ তাকে কোনোভাবে ধরে রাখতে পারছিল না, ছটফট করতে থাকে। তারপর উকিল রোশনিকে কাঠগড়ায় দাঁড় করায়। ওদিক থেকে আলী তো চিৎকার করেই যাচ্ছিল, রোশনিকে বারবার বলছিল ও কি বলবে, মানে সবে ইশারায় বলছে আর কি, আমি খুন করছি, আমি সব স্বীকার করছি, যা করার আমি করছি, তুই এখান থেকে বেরো, ওর কোনো কিছু বলার নাই, ওর কোনো কিছু বলতে হবে না। রোশনি এতক্ষণ পর্যন্ত শুধু কাঁদছিল আর কাঁদছিল। উকিল তাকে বলে, রোশনি মূল ঘটনা কি হয়েছিল বাবা, তুমি একটু খুলে বলো তো। এরপর উকিল আলীকে এসে অনুরোধ করে যে আলী, আজকে যদি সত্যটা প্রকাশ না করো তাহলে তুমি যে 4জনকে খুন করেছো তাদের জিত হয়ে যাবে, তুমি হেরে যাবে, সত্যটা আজীবনই চাপা পড়ে থাকবে, তুমি প্লিজ আজকে বলো কি হয়েছে। এরপর আলী ইশারা দিয়ে জজ সাহেবকে বলতে থাকে, আর তার ভাষা যেহেতু রোশনি বোঝে, রোশনি ট্রান্সলেট করতে থাকে। তো আলী এই কথা বলে যে আমার ছোট বোন, অনেক ইচ্ছা ছিল ওর অনেক বড় হওয়ার, তাই মামার এখানে আসছিলাম ওকে ভালো কলেজে লেখাপড়া করিয়ে অনেক বড় করার জন্য, মানে মূল ঘটনা বলতে থাকে আর কি। আমি লেখাপড়া করিনি, অশিক্ষিত, বোবা, কথা বলতে পারি না, আমার জীবনের কোনো গতি নাই, কিন্তু আমি চাইছিলাম আমার ছোট্ট পাখিটা অনেক বড় হোক, মুক্ত আকাশে সুন্দর করে উড়ে বেড়াক। আমি ওরে বোঝানোর চেষ্টা করছি যে এত স্বপ্ন দেখা ভালো না, এই শহর আমাদের জন্য না, আমরা পাহাড়ের মানুষ, পাহাড়ি আমাদের জন্য ঠিক আছে, কিন্তু কে শোনে কার কথা। আমি কোনোভাবেই চাইনি, তারপরেও ওর মুখের দিকে তাকিয়ে ওর খুশির কথা ভেবে ওর ইচ্ছার জন্য এই শহরে আসছি, কিন্তু বুঝতে পারি না এই শহর এত খারাপ। আসার সাথে সাথেই সব কেড়ে নিল। প্রথমে এসে মামাকে হারালাম, যার কাছে যাই কোনো মানুষই একটু সহযোগিতা করে না। এখানে কারো কথা বলার সময় নেই, কারো কোনো সমস্যা কারো দেখার সময় নাই। আমরা দুইজন কোথায় থাকবো, কি করব, কোথায় যাব, কি খাবো, কোনো বুঝ পাচ্ছিলাম না। রাতের বেলায় আমার বোনটাকে নিয়ে আমি কোথায় যাব, যার বাসার নিচে যাই দারোয়ান এসে আমাদেরকে মেরে ওইখান থেকে বের করে দেয়। কিছুই চাইনি তাদের কাছে, শুধু একটু বসতে চেয়েছি, একটু মাথা গোজার ঠাই চেয়েছি, তারপরেও এরকম দুর্ব্যবহার করে এই শহরের মানুষ। সারা শহর অন্ধকারে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক সিকিউরিটি গার্ড এসে আমাদেরকে বললো যে আচ্ছা আমার সাথে আসেন, দেখি আপনাদের একটা ব্যবস্থা করা যায় কিনা। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই সিকিউরিটি গার্ডকে তারা যখন তাদের পরিস্থিতি খুলে বলে, সে তখন বলে এত রাতে একটা মেয়ে নিয়ে তুমি কোথায় থাকবা, আমার নিজেরই তো জায়গা নেই, আচ্ছা ঠিক আছে আসো দেখি কি করা যায়। তারপর ওই দারোয়ান তাদেরকে একটা পুরাতন গুদাম ঘরে নিয়ে আসে। সেখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল দুষ্টু পানির বোতল, দেখে মনে হয় যেন কোনো পরিত্যক্ত অথবা কোনো আকাশ কোকাস করার জায়গা, ভালো জায়গা মনে হয় না। হাওয়েভার সেখানে একটা কাঠের চৌকি থাকে, সেই জায়গা দেখিয়ে দিয়ে বলে তোমরা এখানে শুয়ে থাকো। ক্ষুধা জ্বালায় কিছু না খেতে পেয়ে সেখানে একটা বোতলে একটু পানি পায়, দুইজনে মিলে তাই খায় 2 কুলি। আলী রোশনির জন্য বিছানা গুছিয়ে দিয়ে তাকে সেখানে শুয়ে পড়তে বলে, আর সেই চৌকির নিচে আলী শুয়ে থাকে। হঠাৎ মাঝরাতে আলী যখন একটু চোখটা লেগে এসেছে, অমনি 2 বদমাইশ এসে ক্লোরোফোম দিয়ে তার বোনকে অজ্ঞান করে ফেলে। রোশনিকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, অমনি সময় আলীর ঘুম ভেঙে যায়, সে ওই বদমাইশের পা ধরে বসে। তখন পেছন থেকে আরেকজন এসে আলীর পিঠে স্ক্রুড্রাইভার বসিয়ে দেয়। আলী তাকে ধরে ফেললে তখন সে তার পেটে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়, আবার পেছন থেকে আরেকজন এসে আলীকে মারে। মানে 4 জনের কাছে 2 কোপ খেয়ে আলী একেবারে কুপকাত হয়ে যায়। ওদিকে তার বোন রোশনিকে তো হাত আর পা ধরে ওইদিকে নিয়ে চলে গেছে 2 বদমাইশ। এদের আবার যে সর্দার, এই যে নাকে নথ পরা বদমাইশ, এইটা তো আলীর কাছে গিয়ে সে উল্টাপাল্টা কথা বলতেই আলী তাকেও ঘাড়ে কামড়ে দেয়। অমনি পেছন থেকে জোরে তার মাথায় একটা বাড়ি দেয়। আলী খানিকটা অজ্ঞান হয়ে পড়ে, তারপর তার হাত আর পা বেঁধে ফেলে ওই চৌকির সাথে। কিছুক্ষণ পর রোশনির চিৎকারে আলীর আবারও ঘুম ভাঙে। দেখা যায় ওই 4 বদমাইশ মিলে রোশনির ইজ্জত হানির চেষ্টা করছে, কিন্তু আলীর তো হাত পা বাঁধা, সে কি করবে? সে শুধু গোঙাতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু তাতে কোনো ফায়দা হয় না। এরপর এক প্রকার তার চোখের সামনেই তার বোনকে এইভাবে তারা আহত করতে থাকে। এরপরের ঘটনা রোশনি আদালতকে বর্ণনা করতে থাকে যে ওরা জানোয়ার, একটুও মায়া করে নাই, কত দোহাই দিলাম, আল্লাহর দোহাই দিলাম, ওদের কাছে কত সাহায্য চাইলাম, মাফ চাইলাম, কিন্তু ওরা একে একে 4 জনই আমাকে কষ্ট দেয়। রোশনির জান বের হয়ে যায় এমন অবস্থা। সে অজ্ঞান হয়ে যখন পড়েছিল, কোনো রকমে গুতাগুতি করতে করতে আলী তার দড়ি খুলে তার বোনের কাছে এসে দেখে তার গায়ে কোনো কাপড় নেই। এত আদরে গড়ে তোলা বোনকে যদি তার ভাইয়ের এই অবস্থায় দেখা লাগে, তার মানসিক অবস্থা কেমন হয় একবার ভাবেন। আলী পাশে পড়ে থাকা রোশনির পাজামা তাকে পরায়, তার ওড়না দিয়ে তাকে ঢেকে কোনো রকমে কোলে করে বৃষ্টির মধ্যে রাস্তায় দৌড়াতে
দৌড়াতে থাকে হাসপাতালের দিকে, কিন্তু এই শহরে তো সে কোথাও কাউকে চেনে না, কোন দিকে যাচ্ছে তা সে জানে না, তবে কোথাও এক জায়গায় নিয়ে তার বোনকে চিকিৎসা করে সুস্থ করতে হবে এটুকু তার বিশ্বাস ছিল। আশেপাশে দু একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যাদেরকে দেখছিল সাহায্য চাচ্ছিল, এই অবস্থা দেখে কেউই রিস্ক নিতে চাচ্ছিল না, কেউ আলীকে সহযোগিতা করে না। এক ভ্যানওয়ালার হাতে পায়ে ধরে কোনো রকমে নিয়ে যাওয়ার অনুরোধ করছিল, কিন্তু ভ্যানওয়ালা কোনোভাবেই নিতে চাচ্ছিল না। তখন হঠাৎ দূর থেকে দেখা যায় আলীর মামা, সে আলীদেরকে খুঁজতে খুঁজতে এখনো রাস্তার বাইরে ছিল। দূর থেকে এসে সে ভ্যানওয়ালাকে একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে তারপর তাকে নিয়ে যায় হাসপাতালে। মানে মাঝে মাঝে এটা আসলে দরকার আছে, সহজ কথা ভালোভাবে না বুঝলে দু একটা থাপ্পড় দেওয়া লাগে আর কি। মামাকে পেয়ে আলী তো একেবারে পুরো দুঃখে কষ্টে ফেটে পড়ে, চিৎকার করে কাঁদতে থাকে আর বলে যে মামা ওকে শেষ করে ফেলছে, মামা ওরে শেষ করে ফেলছে, শিগগিরই চলো হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে চিকিৎসা চলছিল, তখন আলীর মামা হাসপাতাল থেকে বের হয়ে বলে আলী চল থানায় কেস করব, ওই 4 জনের নামে আমরা কেস করব, কাউকে ছাড় দেবো না। কিন্তু আলী তখন তার মামার হাত এটে ধরে ইশারায় বলতে থাকে যে না, আমার বোনের জীবন শেষ, আমি ওরা আগলে রাখতে পারি নাই, আমি ওরা সেভ করতে পারি নাই, কেস করে কিছুই হবে না। হাসপাতাল থেকে রোশনি বের হয়, অনেক ট্রমার মধ্যে ছিল সে। তারপর তার মামা তাকে অনেক সাপোর্ট দেয়, আলী তাকে অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আলী লজ্জায় তার সামনে যেতে পারতো না, লজ্জায় বা ব্যর্থতার কষ্টে। হাওয়েভার এভাবেই রোশনিকে তার মামার কাছে ছেড়ে আলী নিরুদ্দেশ হয়ে যায়। তার মনে শুধু একটা আগুনই জ্বলতে থাকে যে তার বোনের জীবন যারা নষ্ট করেছে তাদেরকে সে শেষ করবে। আলী সারা শহর পাগলের মতো খালি ছুটতে থাকে, দৌড়াতে থাকে আর ওই বদমাইশগুলোকে খুঁজতে থাকে। এদিকে রোশনি একেবারে ওইভাবে ওই ট্রমাটাইজড হয়ে চুপ হয়ে বাসায় বসে খালি কাঁদতো, সারাদিন খালি তার চোখ দিয়ে পানি পড়তো। তাদেরকে খুঁজতে খুঁজতে আলী হঠাৎ একদিন দুইজনকে পেয়ে যায় আড্ডা দিচ্ছে। তো একজনকে মারার পর সে মার খেয়ে পালিয়ে যায়, আর বড় যে বদমাইশ নাকে নথ পরা ওইটাকে আলী ধরে ফেলে, টিপ দিয়ে তার চোখ গালিয়ে দেয়। তারপর তাকে এমনভাবে একটা পিলারের দুই পাশ থেকে তার পা নিয়ে টান দেয় যে পুরা মানে আসমানে উঠে যায় আর কি। এই গেল একটা। এইভাবে অলিতে গলিতে খুঁজতে থাকতো সবসময় যে বাকি 3টারে কই পাই। তারপর খুঁজে পায় ওই সিকিউরিটি গার্ডকে যে তাদেরকে যে শেল্টার দিয়েছিল, তাকে শেষ করে, আরেকজনকে শেষ করে। আর এই ঘটনা যখন ঘটাচ্ছিল, লাস্ট জনকে যখন খুন করছিল, তখন পুলিশ তাকে হাতে নাতে ওই লাশ সহ গ্রেফতার করে। এই হচ্ছে টোটাল ঘটনা। তো এই পর্যন্ত বলার পর আসামির বিপক্ষের যে উকিল, যে আলীর শাস্তি চেয়ে যাচ্ছিল, সে বলে তাহলে তো আপনি একজন সিরিয়ালি তো কিল করছেন, তো আর কেউ কে আছে আপনার লিস্টে, বলেন বলেন কি আর কেউ আছে বলেন। এই মুহূর্তে আদালতে হাজির হয় শাহিন, ওই যে রোশনির বয়ফ্রেন্ড। সে বলে আছে, আরো একজন বাকি আছে। সে আদালতকে বলে আর কেউ না, সে আরেকজন হচ্ছে আমি। এইবার মূল কাহিনী দেখানো হয়। ওই যে রোশনিকে ধরে আনলো যখন প্রাথমিক পর্যায়ে, যখন তার সাথে কোনো কিছু করা হয়নি, এই কাজগুলো মূলত তার এই বয়ফ্রেন্ড শাহিনই করাচ্ছিল। এই যে 4 বদমাইশ, এরা ছিল শাহিনের বন্ধু। শাহিনকে ওই যে আলী মেরেছিল পাহাড়ে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে সবসময় রোশনিকে চোখে চোখে রাখতো। সে ঢাকাতেও এসেছিল রোশনির পিছু করে, এবং রোশনিকে যখন সুযোগ পায় এই বন্ধুগুলোকে দিয়ে তাকে তুলে আনে। তো তুলে আনার পরে বদমাইশগুলোকে শাহিন বলে ওকে তোমরা তোমাদের কাজ সফলভাবে করছো, তোমাদের যে পাওনা আছে নিয়ে চলে যাও। কিন্তু তার এই 4 বন্ধু বলে না দোস্ত, অনেকদিন হরিণের মাংস খাই না, এ টাকা তোমার দেওয়া লাগবে না, এই জিনিস আমাদের চাই। শাহিন তো বলে না কি বলিস উল্টো পাল্টা, তোর বিশ্বাস করে এই কাজ আমি ইনভলভ করলাম, আর ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। বলে তো গার্লফ্রেন্ড তো কি হয়েছে, তুই তার বিয়ে করবি না, তুইও তোর নষ্ট করবি, আমাকে ভাগ দেওয়া লাগবে। এই নিয়ে মোটামুটি তাদের মধ্যে আর কি একটু রেশারেশি হয়। আর রেশারেশির এক পর্যায়ে ওরা তো দলে 4 জন, শাহিন তো একা, শাহিনকে ওরা মেরে বসে। এদিকে দেখা যায় এই শাহিনের বন্ধুর যে 4 বদমাইশ, এদের সঙ্গে আবার যুক্ত হয়েছে ওই পাহাড়ি বদমাইশ। তার মূলত রাখছিল আলীর উপরে। ওই যে আলী তার 3 জনকে মেরে ফেলছে, সে আলীকে খুঁজে বেড়াচ্ছিল। তো এখানে এসে যখন দেখে যে রোশনির এই অবস্থা, সে রোশনিকে তাদের কাছে ছেড়ে দেয়, কারণ রোশনির উপরে তার আর আগ্রহ ছিল না। আর আলীকে তো ওই যে দেখে যে আগে থেকেই মেরে রাখছে, সে তো মরার মতো অবস্থা। এই দেখে আলীকে আর কিছু বলে না, সে ওখান থেকে চলে যায়, বলে যাক আমার প্রতিশোধ আমার নেওয়া হয়ে গেছে। শাহিনের বন্ধুরা বলে যে শালায় আমাদেরকে এভাবে মারলো। শাহিন তো তার বন্ধুদের সঙ্গে ফাইট করেছিল নিজেকে সেভ করার জন্য, মারধরও দিছিল টুকটাক। তো তার বন্ধু ও বাকি 3 বদমাইশ মিলে সিদ্ধান্ত নেয় যে ওকে আমরা এমন একটা ক্ষতি করবো, হিরোগিরি, ওর হিরোগিরি বের হয়ে যাবে। কেউ কেউ বলে ওকে মেরে ফেলে দেই, ঝামেলা শেষ হয়ে যাক। কিন্তু শাহিনের এক বন্ধু যা ছিল, সে বলে না থাক, বন্ধু মানুষ একবার মেরে ফেলতে হবে না, বড় জোর হিরো হিরো চেহারাটা নষ্ট করে দে, যেন আর কোনো মেয়ে ওকে পছন্দ না করে। সেজন্য মূলত বাকিরা কয়েকজন মিলে সিগারেটের আগুনের সেকা দিয়ে তার মুখটা এভাবে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। তো এই সকল ঘটনা মূলত শাহিনের কারণেই তো হয়েছে, নাটের গুরু সে। এই জন্য আদালত থেকে তাকে গ্রেফতারি পরোয়ানা করা হয়। তো এই পর্যায়ে আসার পরে আলীর বিপক্ষের উকিল বলে, ইওর অনার এত নাটক আর ভালো লাগতেছে না, সবাই খুব ভালো অভিনয় করতেছে, একজন আসতেছে একজন যাচ্ছে, কি যে হচ্ছে আমার কিছু বুঝে আসতেছে না। এর কোনো কিছুই তো প্রমাণ করে না যে আলী 4টা খুন করে নাই, তাহলে আমরা ওকে কেন শাস্তি দিয়ে এই কোর্ট শেষ করতেছি না? এরপর আর থেমে থাকতে পারে না সেই সিনিয়র উকিল।
সে এসে বলে, ইওর অনার, বিচার আর ন্যায় বিচারের মধ্যে অনেক পার্থক্য আছে। তারপর তিনি আইনের একটা ধারা উল্লেখ করে বলেন যে আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ অন্যকে আক্রমণ করতে পারে, এই অধিকার কিন্তু দেওয়া আছে। এমনকি যদি পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, অসতর্কবশত মানুষ যদি কাউকে মেরেও ফেলে, সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে হালকা করে দেখা হয়, যদি কিনা শুধুমাত্র সেটা আত্মরক্ষার জন্য হয়ে থাকে। তো আপনি আইন অনুযায়ী যদি বিচার করেন, হ্যাঁ ও হয়তো 3 জন মানুষকে খুন করছে, কিন্তু আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে এটাও ভাবতে হবে, একজন ভাইয়ের সামনে যদি একজন বোনের এই পরিস্থিতি হয়, এটা রক্ত মাংসে গঠিত কোনো ভাই মেনে নিতে পারবে না। একজন শারীরিক প্রতিবন্ধী যদি তার শেষ সম্বলটুকু এইভাবে হারায়, তাহলে দেশের আইন বা বিচার বলে কিছু থাকলো না। যাদেরকে খুন করা হয়েছে, হ্যাঁ অবশ্যই তারা খুন হয়েছে, তার একটা বিচার পায়, কিন্তু আদৌ কি তারা ভালো মানুষ ছিল? তারা কি এই শাস্তি ডিজার্ভ করতো না? এই শাস্তি আইনের মাধ্যমে আসলে হয়তো কখনোই আইন তাদেরকে দিতে পারতো না। আলীর ভুল হয়েছে, আইনটা সে নিজের হাতে তুলে নিয়েছে, কিন্তু সে যা করেছে আইন হয়তো একই কাজই করতো। তারা যে অপরাধী এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে তো সাক্ষ্য প্রমাণ সবই আমাদের কাছে আছে। সো অপরাধীর শাস্তি আলী দিয়ে দিয়েছে। সে আরো বলে, প্রতিবন্ধী ভাইয়ের সামনে যখন তার বোনকে বিবস্ত্র করা হয়েছে এবং যেখানে তার নিজের জীবনও ঝুঁকিপূর্ণ, সেখানে সে আত্মরক্ষার জন্য যাই করে না কেন, এগুলো অবশ্যই অপরাধ হিসেবে দেখা উচিত নয়। আর তারপরও জীবন নেওয়ার মতো যে অপরাধ সে করেছে, বোনের ওই রকম দৃশ্য সে চোখের সামনে দেখেছে, দিনের পর দিন বিনা দোষে মার খেয়েছে, যে মানসিক যন্ত্রণার তাকে সারা জীবন বই নিয়ে বেড়াতে হবে, এগুলো কি শাস্তি হিসেবে একেবারে কম? মোটেই না। তারপর বিচারককে একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাবু করে। তিনি বলে, দেখেন, আইনের দৃষ্টিতে ও অপরাধী, খুন করেছে খুনি, কিন্তু ন্যায় বিচারের দৃষ্টিতে ও কিন্তু একেবারেই অপরাধী না। আর আপনি জানেন যে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তির ছায়া হবে, তার মধ্যে একজন হচ্ছে ন্যায় বিচারক। মাননীয় আদালত, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়তে যাচ্ছি, ধন্যবাদ, এই বলে সিনিয়র উকিল চলে যায়। তো সবকিছু মিলিয়ে মোটামুটি জজ কনভিন্সড হয়ে যায় এবং সে আলীকে বেকসুর খালাস প্রদান করে। আলী তার বোনকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে, আর এখানেই শেষ হয় আলী সিনেমার গল্প। তো দর্শক, কেমন ছিল গল্পটা? আলীকে আপনার কাছে কি মনে হয়, নির্দোষ না দোষী? বিচারকের জায়গায় আপনি হলে আপনি এর কি শাস্তি দিতেন বা আপনি কি বিচার করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আগ্রহ ভরে অপেক্ষায় থাকবো আপনার এই বিচারকে জানার জন্য। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।